হ্যালো এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা। তো আজকে আমরা গত একটা শর্ট লেকচারে আমরা কথা বলেছিলাম হলো পলিআর্থ্রাইটিসের ক্লিনিক্যাল অ্যাপ্রোচ সম্পর্কে। পলিআর্থ্রাইটিসের একটা পেশেন্টকে আমাদের কি কি স্টেপ নিয়ে আমরা ডায়াগনোসিসের দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো। তো অনেকেই তারপরে আমাকে রিকোয়েস্ট করেছে যে ভাইয়া মনোআর্থ্রাইটিস নিয়ে যদি কিছু বলেন। তো এই জন্য আমরা আজকে কথা বলবো, মানে খুব কম সময়ের জন্য ইনফর্মালভাবে কথা বলবো মনোআর্থ্রাইটিস সম্পর্কে। একটা মনোআর্থ্রাইটিসের একটা পেশেন্ট আপনার কাছে এসেছে একটা জয়েন্টের পেইন নিয়ে, সেটা হলো মনোআর্থ্রাইটিস। ঠিক আছে, তো এই মনোআর্থ্রাইটিস নিয়ে আসলে আপনার মাথায় কি কি কাজ করতে হবে, কি কি ডায়াগনোসিস কাজ করতে হবে। তার মানে একটা পেশেন্ট আমার কাছে একটা জয়েন্টের পেইন নিয়ে আসছে, তো তখন আমাদের চিন্তা করতে হবে এটা মনোআর্থ্রাইটিস। এবং মনোআর্থ্রাইটিস হলে আমাদের যে 3টা থেকে 4টা ডায়াগনোসিস আমাদের মাথায় নিয়ে আসতে হবে। 1 নম্বর হলো ক্রিস্টাল আর্থ্রাইটিস। ক্রিস্টাল আর্থ্রাইটিসের মধ্যে 1 নম্বর হলো আপনার গাউট। আমরা গাউটের নাম সবাই জানি। এবং যদি আর একটা কথা বলি, সিউডো গাউট। ঠিক আছে, গাউট এবং সিউডো গাউট। 2 নম্বর ক্রিস্টাল আর্থ্রাইটিসের পরে আপনাদের চিন্তা করতে হবে যে না, এটা সেপটিক আর্থ্রাইটিস হতে পারে। সেপটিক আর্থ্রাইটিস জয়েন্টের ইনফেকশনের জন্য। যেমন আমাদের দেশে একটা মোস্ট কমন একটা ডিজিজ প্যাটার্ন হলো টিউবারকুলোসিস থেকে কিন্তু সেপটিক আর্থ্রাইটিস হতে পারে আমাদের দেশের পার্সপেক্টিভে, কারণ আমরা টিবি প্রোন একটা এলাকা। তারপরে 3 নম্বর হতে পারে যে সে ওই জয়েন্টটাতে ট্রমাটাইজড হয়েছে, হয়তো পড়ে গিয়েছে কিংবা ওখানে কোনো কিছু আপনার পিনিট্রেশন হয়েছে জয়েন্টটাতে, এই কারণে হতে পারে। তারপরে তাহলে আমি কি বললাম যে ক্রিস্টাল আর্থ্রাইটিস অর্থাৎ গাউট, সিউডো গাউট না মনে রাখলেও আপনারা বেঁচে যাবেন যারা ফাইনাল প্রপ দিবে আর কি, কিন্তু গাউটের কথা বলতে হবে। তারপরে বলবেন হলো সেপটিক আর্থ্রাইটিস। তারপরে বলবে যে সেপটিক আর্থ্রাইটিস সবচেয়ে কমনলি কোন ক্ষেত্রে হয় আমাদের দেশে, মানে একটা কমন একটা অর্গানিজম যেটা অন্য দেশে সাধারণত হয় না, সেটা হলো টিউবারকুলার আর্থ্রাইটিস। তাহলে গাউটের কথা বললাম, সেপটিক আর্থ্রাইটিসের কথা বললাম। তারপর আমাদের বলতে হবে যে অস্টিওআর্থ্রাইটিসেও কিন্তু আমাদের মানে সিঙ্গেল একটা জয়েন্ট ইনভলভ হওয়ার খুবই প্রবণতা দেখা দেয়। এবং সবচেয়ে কমন কোন জয়েন্টটা ইনভলভ হয় কেউ বলতে পারবেন? বলেন তো, অস্টিওআর্থ্রাইটিসে সবচেয়ে কমন কোন জয়েন্টটা অ্যাফেক্টেড হয়? আমি অডিয়েন্স থেকে জানতে চাচ্ছি যারা বিশেষ করে ফাইনাল প্রপ দিবে, যে অস্টিওআর্থ্রাইটিসে সবচেয়ে কমনলি কোন জয়েন্টটা ইনভলভ হয়? এনিবডি? নি। রাইট অ্যান্সার, নি জয়েন্ট সবচেয়ে কমনলি অ্যাফেক্টেড হয়। এবং আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসে এটা নিয়ে যে আমার হাঁটুতে ব্যথা। এবং এই পেশেন্টগুলোর শতকরা 90%ই হলো আমাদের দেশে, হ্যাঁ আমার 90%ই হলো আমাদের দেশে হলো আপনার আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো 90% আমাদের দেশে হলো নি অস্টিওআর্থ্রাইটিস। তো এখন আর কি, তাহলে আমরা প্রথম থেকে বলি যে মনোআর্থ্রাইটিসের কজ কি? ক্রিস্টাল আর্থ্রাইটিস, এর মধ্যে গাউট। তারপরে হলো আমরা বলবো সেপটিক আর্থ্রাইটিস, ওকে ফাইন। তারপরে আমরা বললাম হলো ট্রমাটিক হতে পারে। তারপরে আমরা বললাম যে অস্টিওআর্থ্রাইটিস, ওকে। তাহলে আমরা মাথায় এগুলো সাজায় নিলাম। তবে আর একটা কজে হতে পারে মনোআর্থ্রাইটিস। কেউ কি বলতে পারেন? আপনারা যখনই পড়বেন, আমরা যখনই একটা জিনিস নিয়ে আলোচনা করব, তখন কিন্তু আপনার ব্রেনকে হ্যামারিং করতে হয়। আর একটা জিনিস আছে, বাচ্চাদের হয়ে থাকে, অনেক বাচ্চাদের হয়ে থাকে, সব বাচ্চার না, কিছু যাদের লাক খারাপ তাদের হয়ে থাকে, মানে তারা জন্মগতভাবে যাদের লাক খারাপ তাদের হয়ে থাকে, বাচ্চাদের সাধারণত হয়। বলেন তো কি? হেমোফিলিয়া, রাইট অ্যান্সার। এবং এই কন্ডিশনে হেমোফিলিয়াতে আমার নি জয়েন্টে কিংবা কোনো জয়েন্টে যদি ব্লিডিং হয়, এবং এই কন্ডিশনকে আমরা বলি হেমআর্থ্রোসিস, অর্থাৎ ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সির কারণে জন্মগতভাবে ধরেন সে ফ্যাক্টর 8 কিংবা ফ্যাক্টর 9 নিয়ে পৃথিবীতে আসেনি, সেক্ষেত্রে তার ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যায়, মানে ক্লটিং ডিসঅর্ডার হয়, তখন আমাদের কিন্তু জয়েন্ট ক্যাভিটির মধ্যে ব্লিডিং হয় এবং ব্লাড জমা হয়ে থাকে, এটাকে আমরা বলি হেমার্থ্রোসিস। তাহলে মনোআর্থ্রাইটিসের কজগুলো আমরা
পড়ে ফেললাম। আরও আছে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিসও আছে, আমরা অত যাব না, আমরা কমন কজগুলো দেখবো। মনো আর্থ্রাইটিসের কজ 10-12টাও আছে। তো এখন আমাদের জানতে হবে যে এই কয়েকটা আমরা মাথায় ফুটায় নিলাম যে এই কয়েকটার মধ্যে আমার ডায়াগনোসিস। ওকে, এখন চিন্তা করেন যে এখন কি কি হিস্ট্রি নেবেন। আপনার কাছে এসে বললো যে আমার এই পায়ে ব্যথা কিংবা আমার এই জায়গায় ব্যথা, একটা জয়েন্টের ব্যথা, তখন প্রথমে আপনাকে শুনতে হবে যে ব্যথাটা কয়দিন ধরে হয়েছে আপনার, কয়দিন ধরে। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, হ্যাঁ ওটাও হতে পারে। যাই হোক, প্রথমে আপনাদের জিজ্ঞেস করতে হয় যে কোনো ব্যথার ক্ষেত্রে, আমি ডেভিডসন ফলো করে এবং অক্সফোর্ড ক্লিনিক্যাল মেডিসিনটা ফলো করে আপনাদের বলতেছি, যে কোনো জয়েন্টের ব্যথা হলেই আপনাকে, শুধু জয়েন্ট না, যে কোনো সাইন সিমটমই, প্রথম যে জিনিসটা পেশেন্টকে আস্ক করতে হয় যে কতদিন ধরে ব্যথা, কতদিন ধরে ব্যথা। এখন আমি একটা কথা বলি, সবচেয়ে মনো আর্থ্রাইটিসের মধ্যে সবচেয়ে আগে ব্যথা হয় হলো গাউটের, অর্থাৎ ক্রিস্টাল আর্থ্রাইটিসের। 6 ঘন্টার মধ্যে আপনার ব্যথা এমন পরিমাণে চলে যায় যে আমাদের ডেভিডসনে লেখা আছে যে পেশেন্ট বলে যে আমার জীবনে এরকম ব্যথা হয় নাই কখনো, আমার জীবনে এরকম ব্যথা আমি জীবনেও ফিল করিনি। তার মানে বুঝতে পারলাম যে সবার আগে খুবই শর্ট ডিউরেশন অফ টাইম নিয়ে আসবে হলো আমাদের ক্রিস্টাল আর্থ্রাইটিসটা, বিশেষ করে গাউট। 6 ঘন্টার মধ্যে আপনার মানে কন্ডিশন খারাপ হয়ে যাবে। তার মানে ডিউরেশন বোঝা গেল সবচেয়ে আর্লি হবে হলো গাউট। তারপরে যদি চিন্তা করেন তার থেকে একটু সাব অ্যাকিউট একটা মানে ডিউরেশন নিয়ে আসবে, যে কয়েকদিনের ডিউরেশন, এটা নিয়ে আসবে হলো সেপটিক আর্থ্রাইটিস। ভাই আপনার বডিতে একটা ইনফেকশন হবে, সেই ইনফেকশন কি উইদিন 6 আওয়ার্সের মধ্যে আপনার জয়েন্টের 12টা বাজাতে পারবে না। সে কিছু সময় নেবে, কয়েকদিন কিন্তু সে সময় নেবে, 5-6 দিন কিন্তু সে সময় নেবে, 6-7 দিন সময় নেবে। ইভেন টিউবারকুলার আর্থ্রাইটিসের ক্ষেত্রে আরো বেশি সময় লাগতে পারে, তাই না? তার মানে মনে রাখবেন যে সবচেয়ে শর্টেস্ট ডিউরেশন হলো গাউটের, তারপরে হলো 7-8 দিন সময় নেবে হলো আপনার সেপটিক আর্থ্রাইটিস, এবং লংগেস্ট ডিউরেশন থাকবে হলো অস্টিও আর্থ্রাইটিস। ভাই অস্টিও আর্থ্রাইটিস অনেক, এটা একটা ডিজেনারেটিভ কন্ডিশন। আচ্ছা বলেন তো, অস্টিও আর্থ্রাইটিস আমাদের কোন জিনিসটার ডিজিজ, কে বলতে পারবে? আমি সাজায় দিচ্ছি, সমস্যা নেই, আমরা একটু কথা বলি। যে অস্টিও আর্থ্রাইটিস আমাদের, এটা আমার সময় FCPS পার্ট 1-এ আসছিল, যে অস্টিও আর্থ্রাইটিস কোন জায়গার ডিজিজ? এনিবডি ফ্রম দ্য অডিয়েন্স? অস্টিও আর্থ্রাইটিস কোন জায়গার ডিজিজ, আমাদের কোন অর্গানের ডিজিজ? এনিবডি? আপনাদের যারা ফাইনাল প্রপ দিবেন আপনাদের এগুলো জিজ্ঞেস করবে, এবং যারা পার্ট 1-এর জন্য প্রিপারেশন নিচ্ছেন যারা দিবেন, এগুলো থেকে কোশ্চেন আসবে। কার্টিলেজ, রাইট অ্যান্সার। এটা কিন্তু আমরা অনেকে মনে করি যে অস্টিও আর্থ্রাইটিস নাম বোধহয় এটা বোনসের কোনো সমস্যা না, এটা আসলে আর্টিকুলার কার্টিলেজের সমস্যা, এটা আর্টিকুলার কার্টিলেজের ডিজেনারেশন হয়, এটা অলওয়েজ আমি বলে থাকি, এবং এটা অবশ্যই আপনাদের মাথায় এই যে ঢুকাবেন আর জীবনে বের করবে না। তার মানে শর্টেস্ট ডিউরেশন অফ টাইম হলো গাউট, তারপরে একটু বেশি টাইম লাগে, অর্থাৎ ওটাও শর্ট ডিউরেশন বাট একটু আপনার 7-8 দিন সময় লাগবে, 1 উইক সময় লাগবে, ঠিক আছে, সেটা হলো সেপটিক আর্থ্রাইটিস। এবং ডিজেনারেটিভ ডিজিজ যেটা আমাদের অস্টিও আর্থ্রাইটিস, এটা ডেভেলপ করতে অনেক বছর লেগে যায়, অনেক বছর লেগে যায়। সুতরাং অনেক দিনের হিস্ট্রি যদি আপনার কাছে দেয়, তখন আমরা মেইনলি অস্টিও আর্থ্রাইটিসের দিকেই বেশি করব, অস্টিও আর্থ্রাইটিসের দিকে বেশি ফোকাস করার চেষ্টা করব। এখন আসেন পলিআর্থ্রাইটিসের কথা কিন্তু আমরা বলেছিলাম যে প্রথম ডিউরেশন, তারপরে কয়দিন ধরে ব্যথা, এইটা আমরা জিজ্ঞেস করি, তারপরে বলি যে কোন জায়গায় ব্যথা, কোন জায়গায় ব্যথা, অর্থাৎ জয়েন্ট ইনভলভমেন্টটা কোথায় হয়েছে। তো এটা আমরা সবাই জানি, একদম ছোট থেকে শুরু করে বড় সবাই জানি যে গাউটের সবচেয়ে প্রিডিলেক্টেড সাইট কোনটা, গাউটের সবচেয়ে প্রিডিলেক্টেড সাইট কোনটা, সে সবচেয়ে কোন জয়েন্টটাকে ভালোবাসে, সেটা হলো মেটাটার্সো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ফার্স্ট মেটাটার্সো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, অর্থাৎ বুড়া আঙ্গুল যেটা, বুড়া আঙ্গুল যেটা আমাদের পায়ের বুড়া আঙ্গুল যেটা, সেই বুড়া আঙ্গুলটাকে সে মেইনলি ইফেক্ট করে। ফার্স্ট মেটাটার্সো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট হলো সবচেয়ে বেশি এফেক্ট করে গাউট। তারপরে যদি বলি যে ওকে অস্টিও আর্থ্রাইটিস কাকে সবচেয়ে এফেক্ট করে, কিছুক্ষণ আগেই বললাম অস্টিও আর্থ্রাইটিস সবচেয়ে পছন্দ করে আমাদের নি জয়েন্টকে, সবচেয়ে বেশি পছন্দ করে অস্টিও আর্থ্রাইটিস কাকে, আমাদের নি জয়েন্টকে। তার মানে জয়েন্ট ইনভলভমেন্ট দেখলে কিন্তু আমাদের কমনেস্ট ডিজিজটা মনে রাখতে হবে যে ফার্স্ট মেটাটার্সো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ওকে ফাইন, এটা প্রিডিলেকশনের দিকে যাচ্ছে হলো গাউটের।
নি জয়েন্ট ইনভলভমেন্ট হয়েছে, ওকে ফাইন, এটা কোন দিকে যাচ্ছে, এটা অস্টিওআর্থ্রাইটিসের দিকে যাচ্ছে, ওকে। তারপরে সেপটিক আর্থ্রাইটিস, সেপটিক আর্থ্রাইটিস 2-3টা জয়েন্টকে খুবই ভালোবাসে, পছন্দ করে, তার মধ্যে নি জয়েন্ট আছে আর একটা হলো হিপ জয়েন্ট। তার মানে সেপটিক আর্থ্রাইটিসের পছন্দের জায়গা হলো একটা নি জয়েন্ট আর একটা হলো আমাদের হিপ জয়েন্ট। তাহলে আমরা কিন্তু জয়েন্ট ইনভলভমেন্ট দিয়ে মোটামুটি একটা ক্যাটাগরাইজড করে পারতেছি। আর হেমাথ্রোসিস যেটা কাচ্চাদের হয়, যেটা এটাও কিন্তু নি জয়েন্টকে ইনভলভ করে, বড় বড় জয়েন্টগুলোকে আর কি, লিম্বের জয়েন্টগুলোকে, এগুলাই বেশি ট্রমাটাইজড হয়। তো নি জয়েন্ট, তারপরে এলবো জয়েন্ট, রিস্ট জয়েন্ট, এগুলোকে ইনভলভ করে তারা। তো তারপরে যা ট্রমার হিস্ট্রি থাকবে সেটা তো আমরা এমনি বুঝতে পারবো যে এটা ট্রমার কারণে হয়েছে আর কি। আর হতে পারে জ্বরের একটা হিস্ট্রি দিতে পারে পেশেন্ট, জ্বরের একটা হিস্ট্রি দিতে পারে, জ্বর, ফিভার। ফিভারের হিস্ট্রি দিবে হলো আপনার যার সেপটিক আর্থ্রাইটিস, সেপসিস, নামই সেপসিস, যার সেপটিক আর্থ্রাইটিস হয়েছে সে জ্বরের হিস্ট্রিটা দিবে। তার মানে আমি আবার বলে দিচ্ছি, তাহলে আমরা এখান থেকে ডিউরেশন দিয়ে কিছু ক্যাটাগরাইজ করলাম, জয়েন্ট ইনভলভমেন্ট দিয়ে কিছু ক্যাটাগরাইজ করলাম, তারপরে বললাম আর একটা কথা যে যদি তার সেপটিক আর্থ্রাইটিস থাকে সেক্ষেত্রে তার ফিভার থাকতে পারে। এখন আমরা আরো কিছু জিনিস দেখি। এক্সামিনেশন, জয়েন্টের প্রথমে আমরা হিস্ট্রি নিলাম, তারপর আমরা কোন দিকে যাব, এক্সামিনেশনে যেতে হবে, তাই না? তো বিশেষ করে অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্টদের জয়েন্ট ডিফিউশন থাকে, জয়েন্ট ডিফিউশন থাকে। নি জয়েন্টের কথা চিন্তা করেন, নি জয়েন্ট ফোলা নিয়ে আসবে অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্ট, নি জয়েন্ট ফোলা নিয়ে আসবে, অর্থাৎ নি জয়েন্টে ইফিউশন থাকবে। কিন্তু মজার ব্যাপার হলো ওভারলাইং যে কন্ডিশনটা আছে, স্কিন কন্ডিশনটা আছে, ওভারলাইং টেম্পারেচার সেখানে নর্মাল থাকবে। ওভারলাইং টেম্পারেচার কেন আমরা দেখতেছি বলেন তো? ওভারলাইং টেম্পারেচার আমরা কেন দেখি? ওভারলাইং টেম্পারেচারটা আমরা কেন দেখি? ওভারলাইং টেম্পারেচারটা আমরা কেন দেখি? ওকে, আমি আবার বলছি, নি জয়েন্ট ফুলে যাওয়ার কয়েকটা কারণের মধ্যে একটা হলো অস্টিওআর্থ্রাইটিস, একটা হলো সেপটিক আর্থ্রাইটিস, আর একটা হলো হেমার্থ্রোসিস যেটা বাচ্চাদের হয়ে থাকে, তাই না? তো আবার বলতেছি নি জয়েন্ট ফোলা নিয়ে আসছে, মানে আপনি পরীক্ষা করে দেখলেন নি জয়েন্ট ফোলা, তার মানে নি জয়েন্টে ইফিউশন আছে, তখন আপনার মাথায় রাখতে হবে অস্টিওআর্থ্রাইটিস, সেপটিক আর্থ্রাইটিস আর হেমার্থ্রোসিস যদি বাচ্চা কাচ্চা হয়। এখন এই তিনটার মধ্যে পার্থক্য করার একটা উপায় হলো অস্টিওআর্থ্রাইটিসে নি জয়েন্ট সোয়েলিং থাকবে ভালো, কিন্তু ওভারলাইং যে টেম্পারেচার, ওভারলাইং টেম্পারেচারটা সেক্ষেত্রে নর্মাল থাকবে, কারণ এটা একটা ক্রনিক কেস, এটা একদিনের কেস না। তার মানে অস্টিওআর্থ্রাইটিসে কি হলো, নি জয়েন্ট সোয়েলড বাট ওভারলাইং টেম্পারেচার নর্মাল। কিন্তু ইন কেস অফ সেপটিক আর্থ্রাইটিস, যেখানে অ্যাকিউট ইনফ্লামেশন চলতেছে, অ্যাকিউট ইনফ্লামেশনের একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারস আমরা জানি যে ক্যালোর, ডলোর, রুবোর, টিউমর, ফাংশনালেজিয়া। ক্যালোর অর্থাৎ টেম্পারেচার বেড়ে যাবে, অর্থাৎ তার মানে সেপটিক আর্থ্রাইটিসে কি থাকবে, জয়েন্ট ডিফিউশন থাকবে, সাথে ওভারলাইং যে টেম্পারেচার আছে সেটা কিন্তু হাই থাকবে। তার মানে শুধু জয়েন্ট ডিফিউশন সেপটিক আর্থ্রাইটিস, জয়েন্ট ডিফিউশন উইথ ওভারলাইং টেম্পারেচার হাই সেপটিক আর্থ্রাইটিস, এর সাথে জয়েন্ট ডিফিউশন ওভারলাইং স্কিন ইরাইথোম্যাটাস, এটা মনে করতে হবে যে নো, দিস ইজ ডিউ টু কোয়াগুলেশন ডিফেক্ট, অর্থাৎ এটা হেমার্থ্রোসিস। অর্থাৎ জয়েন্ট সোয়েলিং ওভারলাইং স্কিন যদি রেড হয়ে থাকে, ইরাইথোম্যাটাস হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে দিস ইজ ডিউ টু ক্লটিং ডিসঅর্ডার, অর্থাৎ ইন কেস অফ হুইচ হিমোফিলিয়াতে কিন্তু এটা হয়ে থাকে। তো দেখা যায় যে সেপটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে আপনার জয়েন্টটা নড়ানোই যায় না, জয়েন্টের মুভমেন্ট খুবই রেস্ট্রিক্টেড হয়ে যায়। কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের রেস্ট্রিক্টেড হয়, কিন্তু ওই লেভেলের রেস্ট্রিক্টেড হয় না, এটা মনে রাখতে হবে। এখন আমরা এক্সামিনেশনের পয়েন্টগুলো কিন্তু ইফিউশন টিফিউশন দিয়ে মোটামুটি মাথায় নিয়ে আসলাম। এখন কি কি টেস্ট করতে দিবেন আপনি, কি কি টেস্ট করতে দিবেন? এখানে আমাদের ডেভিডসনে যেটা লেখা আছে, পিভটাল ইনভেস্টিগেশন হলো সাইনোভিয়াল ফ্লুইড এক্সামিনেশন। মোনোআর্থ্রাইটিসের ক্ষেত্রে মেইন ইনভেস্টিগেশন হলো সাইনোভিয়াল ফ্লুইড এক্সামিনেশন। তো আমরা শুধু তো প্রথমে সাইনোভিয়াল ফ্লুইড এক্সামিনেশন করি না, আমরা প্রথমে সিবিসি করি। সিবিসি করি কেন?
যদি সেপটিক আর্থ্রাইটিস হয়ে থাকে সেখান থেকে আমরা একটা ক্লু পাবো, লিউকোসাইটোসিস হবে, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হবে সেপটিক আর্থ্রাইটিস হলে। অর্থাৎ প্রথমে আমরা কি করলাম, একটা সিবিসি করতে দিলাম, তারপরে কি করব, জয়েন্ট অ্যাসপিরেশন করতে হবে। আমি আগেই বলতেছি পিভটাল ইনভেস্টিগেশন ফর মোনো আর্থ্রাইটিস হলো জয়েন্ট অ্যাসপিরেশন অ্যান্ড সাইনোভিয়াল এক্সামিনেশন। তাহলে সিবিসি করতে দিলাম আমরা, সিবিসি করে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস যদি পাই তখন আমাদের মনে রাখতে হবে নো, দিস ইজ প্রবাবলি সেপটিক আর্থ্রাইটিস। ওকে ফাইন। তারপরও আমাদের কনফার্ম করতে হলে কনফার্মেটরি টেস্টের ক্ষেত্রে হলো সাইনোভিয়াল ফ্লুইড এক্সামিনেশন। তো আমরা জয়েন্ট অ্যাসপিরেশন করব, সাইনোভিয়াল ফ্লুইডের গ্রামে স্টেইনিং করতে পারি যে কোন ভাইরাস দিয়ে হয়েছে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা নাকি স্ট্যাফাইলোকক্কাই নাকি কি, কিংবা যদি মনে করি যে টিউবারকুলোসিসের জন্য হতে পারে তখন আমরা অ্যাডা করতে পারি। শুধু তাই না, জয়েন্ট অ্যাসপিরেশন করলেন, আপনি গ্রামে স্টেনিং করলেন, তার সাথে আপনি কালচারটাও করে ফেলতে হবে। তার মানে জয়েন্ট অ্যাসপিরেশন করলাম, সাইনোভিয়াল ফ্লুইডের গ্রামে স্টেইনিং, অ্যাডা এবং কালচার অ্যান্ড সেন্সিটিভিটি আমাদের করতে হবে। তারপরে আর একটা কথা মনে করতে হবে যে আচ্ছা ফার্স্ট মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের ইনভলভমেন্ট, তাহলে আমাকে আরেকটা কি করতে হবে, আরেকটা টেস্ট কি করবেন, কে বলতে পারবে? মানে আপনি গাউট সাসপেক্ট করতেছেন যে ফার্স্ট মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট ইনভলভ হলো, সেক্ষেত্রে আপনি কোন এক্সামিনেশনটা করবেন, আরেকটা অ্যাডিশনাল কি এক্সামিনেশন করবেন? যেমন জয়েন্ট অ্যাসপিরেশন করলে কিন্তু ইউরিক অ্যাসিড ক্রিস্টালও আমরা পেতে পারি, ইউরিক অ্যাসিড ক্রিস্টাল কিন্তু আমরা পেতে পারি। ঠিক আছে, ইউরিক অ্যাসিড লেভেল, গুড, রাইট অ্যান্সার, আমরা ইউরিক অ্যাসিড লেভেল করতে পারি। কিন্তু মজার ব্যাপার কি জানেন, যে গাউট, অ্যাকিউট গাউটে কিন্তু ইউরিক অ্যাসিড লেভেল আমরা ডেভিডসনে জানি, ডেভিডসনে আছে এই কথাটা, যে অ্যাকিউট গাউট যদি হয় সেক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিড লেভেল নর্মাল থাকতে পারে। অ্যাকিউট গাউটের ক্ষেত্রে, অ্যাকিউট অ্যাটাকের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড লেভেল অনেক সময় নর্মাল থাকতে পারে, বাট কখনোই ইউরিক অ্যাসিড লেভেল ডিপ্রেসড হবে না। ঠিক আছে, তার মানে ইউরিক অ্যাসিড লেভেল বা হাইপার ইউরেসিমিয়া একটা খুব ভালো ইন্ডিকেটর গাউটকে সাসপেক্ট করার জন্য। কিন্তু অ্যাকিউট গাউট যখন অ্যাটাক হচ্ছে সেই সময় অনেক সময় কিন্তু ইউরিক অ্যাসিড লেভেল নর্মাল থাকে, ওটা দেখে কিন্তু আমরা ডেভিয়েটেড হব না। ঠিক আছে, তার মানে হাইপার ইউরেসিমিয়া দেখার জন্য আমাদের ইউরিক অ্যাসিড লেভেল করতে হবে, এটা একটা খুব ভালো সাপোর্টিং টেস্ট। তারপরে যদি বাচ্চা কাচ্চা ওরকম অবস্থা নিয়ে আসে, ওই যে জয়েন্ট সোয়েলিং নিয়ে আসে, তাহলে আমরা ফ্যাক্টর 8 কিংবা ফ্যাক্টর 9 এসে করতে পারি হিমোফিলিয়া কনফার্ম করার জন্য। তারপরে নি জয়েন্টে আমরা খুব কমন একটা জিনিস করি, নি জয়েন্টের যদি কোনো পেইন টেইন নিয়ে আসে, সেটা হলো এক্সরে, এক্সরে অফ দ্য অ্যাফেক্টেড জয়েন্ট, বিশেষ করে নি জয়েন্ট। এবং নি জয়েন্টে অস্টিওআর্থ্রাইটিসে কি কি পাওয়া যাবে এটা খুব সুন্দরভাবে সাজানো আছে আমাদের ডেভিডসনে। সেখানে লেখা আছে জয়েন্ট স্পেস ন্যারো হয়ে যাবে, তারপরে খুবই ন্যারো হয়ে যায়, তারপরে আপনার অস্টিওফাইট থাকে। অস্টিওফাইট হলো আমাদের বোনসের মার্জিনে, জয়েন্টের মার্জিনে অ্যাবনর্মাল বোন গ্রোথ, স্পাইক শেপড বোন গ্রোথ। তো অস্টিওফাইট থাকতে পারে, সাব কন্ড্রাল স্ক্লেরোসিস থাকতে পারে, অর্থাৎ যেখানে আমাদের আর্টিকুলার কার্টিলেজ থাকে তার নিচের জায়গাটা ফাইব্রোসিস হয়ে, এমন ফাইব্রোসিস হয়ে যায়, সাদা হয়ে যায় এক্সরে ফিল্মে, এগুলো থাকতে পারে। তারপর সাব কন্ড্রাল বনি সিস্ট থাকতে পারে। এগুলো হলো অস্টিও আর্থ্রাইটিসের এক্সরে ফাইন্ডিং। আবার বলছি, জয়েন্ট স্পেস ন্যারোয়িং এর কথাটা বলবেন এবং অস্টিওফাইটের কথা বলতেই হবে, এই দুইটা বলতেই হবে, এই দুইটা বললে আপনি পাস। এরপরে যদি আপনি সাবকন্ড্রাল স্ক্লেরোসিসের কথা বলতে চান, সাবকন্ড্রাল বোন সিস্টের কথা বলতে চান, ওকে ফাইন, আপনি বলতে পারেন, কিন্তু প্রথম দুইটা কিন্তু বলতেই হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের অ্যাপ্রোচ টু এ পেশেন্ট অফ মোনোআর্থ্রাইটিস। তো আপনারা কি মনে হয় যে আপনারা এটা দিয়ে বেনিফিটেড হচ্ছেন? আপনারা শর্ট ডিসকাশনগুলোতে বেনিফিটেড হচ্ছেন কিনা? সবচেয়ে মজার ব্যাপার হলো এই জিনিসগুলো আমাদের মেইন বইগুলোতে খুব সুন্দর করে সাজানো থাকে, কিন্তু আসলে আমাদের ফিল্টার করতে হয় জিনিসগুলো, যে কোন জায়গায় অনেক কথাগুলোর মধ্যে লেখা থাকে, তো আমাদের ফিল্টার করে বের করতে হয় যে আসলে এই জিনিসগুলো কোথা থেকে আসছে, কোথা থেকে ই করছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সবাই পড়াশোনা করবেন, এবং আমি সবাইকেও একটা অনুরোধ করব যে এখন আপনাদের কিন্তু একটা পিক টাইম চলে আসতেছে সামনে, বিসিএস যারা একটু সিনিয়র আছে আপনাদের সময় নষ্ট করা যাবে না। তারপরে
যারা এক্সামিনি আছে, অনেকগুলো প্রপের এক্সামিনি, আপনারা দয়া করে এখন যে যে গ্রুপই চালান আপনারা গ্রুপ অ্যাক্টিভিটিগুলো একটু শিথিল করেন, বলতে অনলাইন অ্যাক্টিভিটিগুলো একটু শিথিল করেন। ফেসবুকে কম আসে। আমি এটা অনুরোধ করব, অনলাইন ডিলিংটা কমায় দেন, না হলে পরে আফসোস হবে। তো সবাই ভালো থাকবেন, বেস্ট অফ লাক। আবার কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।